বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা আল্লাহ পাকের মেহেরবানিতে সকলে সুস্থ আছো। আমাদের আজকে অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অর্থনীতির প্রথম পত্র, অষ্টম অধ্যায় খাজনা। এই অধ্যায়টাকে আমরা দুটো অংশে ভাগ করে আলোচনা করব। আজকে আমরা এই অধ্যায়ের পার্ট 1 নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে আমরা যে সকল আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে নিম্নরূপ: খাজনার ধারণা, খাজনার উৎপত্তি, মোট খাজনা ও নিট খাজনা, খাজনা নির্ধারণের তত্ত্ব, নিম খাজনা, খাজনা ও দামের সম্পর্ক। তো খাজনা সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের উৎপাদনের যে উপকরণ আছে সে সম্পর্কে একটু জানতে হবে। আমরা জানি উৎপাদনের মোট উপকরণকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে ভূমি, দ্বিতীয় হচ্ছে শ্রম, তৃতীয় মূলধন, চতুর্থ হচ্ছে সংগঠন। খাজনার সাথে উৎপাদনের এই 4টা উপকরণের ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িত। এই খাজনার সাথে উৎপাদনের উপকরণগুলোর সম্পর্ক কীরূপ সে সম্পর্কে অর্থনীতির যে ধারণা আছে, দুটো ধারণা, ক্লাসিক্যাল ধারণা এবং আধুনিক ধারণা, তাদের মধ্যে মতবিরোধ রয়েছে। তো আমরা সেই মতবিরোধগুলো বিস্তারিত ভিতরে আলোচনা করব। তার আগে আমরা অর্থনীতির সংজ্ঞাটা জেনে নিই। সাধারণভাবে খাজনা বলতে কোনো একটা উপকরণ, যেমন ভূমি, দালান কোঠা, কলকবজা, এই উপকরণগুলো ব্যবহার করার জন্য এই উপকরণের মালিককে চুক্তি অনুযায়ী যে অর্থটা প্রদান করা হয় সেটাকে খাজনা বলা হয়। কিন্তু অর্থনীতিতে খাজনার ধারণাটা একটু ভিন্ন। অর্থনীতিতে খাজনা বলতে কোনো উপকরণ ব্যবহার বাবদ প্রদত্ত অর্থের সেই অংশকে বোঝায় যা উপকরণের অপূর্ণ স্থিতিস্থাপক যোগানের কারণে দেয়া হয়। তোমরা খেয়াল করলে দেখবে আমি এখানে অপূর্ণ স্থিতিস্থাপক যোগান এই অংশটাকে হাইলাইট করেছি। তো অপূর্ণ অস্থিতিস্থাপক যোগান হচ্ছে যোগানের সেই অংশটা যে যোগানটা স্থির থাকে, অর্থাৎ আমরা চাইলে যে যোগানটাকে পরিবর্তন করতে পারি না। উদাহরণস্বরূপ আমরা ভূমির যোগানকে বিবেচনা করতে পারি। ভূমির যোগানটা প্রকৃত প্রদত্ত বলে এর যোগান চাইলেই আমরা বাড়াতে পারি না। তো এখন আমরা দেখব খাজনার উৎপত্তিটা কিভাবে হলো। তো খাজনার উৎপত্তি নিয়ে একটা সুদূর প্রসারী ইতিহাস রয়েছে। সেই খাজনার ধারণাটার উৎপত্তি লাভ করে সে 8শ শতাব্দীতে ব্রিটিশ শাসনামলে। তৎকালীন সময়ে 1813 সাল হতে 1815 সালের মধ্যে ব্রিটেনের শস্য কর বা কর্ন ল নিয়ে ডেভিড রিকার্ডো এবং ম্যালথাসের মধ্যে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল তার মাধ্যমে অর্থনৈতিক খাজনা তত্ত্বের আত্মপ্রকাশ ঘটেছিল। তো এখানে বলে রাখা ভালো, তদানীন্তন ব্রিটেনে শাসক গোষ্ঠী অভিজাত শ্রেণীকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের আইন পাশ করে আসছিল। তো শস্য কর তার মধ্যে অন্যতম। তো শস্য করের মাধ্যমে ব্রিটেন সরকার ওই সময়ে ব্রিটেনে আমদানিকৃত সকল পণ্যের উপর আমদানি শুল্ক আরোপ করেছিল, যার ফলে ওই সময়ে ওই সমস্ত দ্রব্যের মূল্য অনেক বেড়ে গিয়েছিল। তো ব্রিটিশ সরকার ওই সময়কার অভিজাত শ্রেণীটাকে খুশি করার জন্য বা তাদের বিভিন্ন স্বার্থের জন্য বিভিন্ন ধরনের আইন পাশ করে আসছিল। তো ম্যালথাস ওই সময়ে ব্রিটিশ সরকারের ওই আইনগুলোকে সমর্থন করে আসছিল। কিন্তু ডেভিড রিকার্ডো দেখলেন যে এই শস্যকর আইনের দ্বারা মূলত অভিজাত শ্রেণীটাকে সমর্থন করা হচ্ছে, যার কারণে সমাজের নিম্নবিত্ত যারা তাদের উপরে এর ভারটা অনেকভাবে বোঝাস্বরূপ হয়ে আসছিল। তো ডেভিড রিকার্ডো চিন্তা করছিলেন যে না, এই শস্যকর আইনটাকে একটু রদ করা দরকার। তো যার কারণে এই শস্যকর আইনের সমালোচনা করতে গিয়ে ডেভিড রিকার্ডো এই খাজনা সম্পর্কে যে আলোচনা করেন, পরবর্তীতে সেটাই অর্থনীতিতে খাজনা তত্ত্ব হিসেবে আবির্ভূত হয়। তো তৎকালীন সময় ডেভিড রিকার্ডো যেটা বলেছিলেন যে খাজনার উৎপত্তিটা হয় জমির যে সীমাবদ্ধতা এবং জমির যে উৎপাদন শক্তি বা উর্বরতা শক্তির যে পার্থক্য, এর পার্থক্যের কারণেই জমির খাজনা দিতে হয়, যা পরবর্তীতে সুপ্রতিষ্ঠিত খাজনা তত্ত্ব হিসেবে অর্থনীতিতে প্রতিষ্ঠিত হয়। এখন আমরা দেখব
কেন খাজনা দেওয়া হয়, খাজনা দেওয়ার কেন প্রদান করা হয় সে সম্পর্কে অর্থনীতিবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে মতবিরোধ থাকলেও অর্থনীতিবিদগণ যে কয়েকটা বিষয়ের সাথে ঐক্যমত প্রকাশ করেছেন যে এই সমস্ত বিষয়গুলোর কারণে খাজনা প্রদান করা হয়, সেই বিষয়গুলো হচ্ছে নিম্নরূপ। প্রথম হচ্ছে জমির অস্থিতিস্থাপক যোগান, দুই হচ্ছে জমির উর্বরতা শক্তির পার্থক্য। আমরা জানি প্রকৃতিগতভাবে আমাদের যেই জমি আছে জমিগুলোর মধ্যে উর্বরতা শক্তির পার্থক্য থাকে। কিছু কিছু জমি অনেক বেশি উর্বর থাকে, কিছু কিছু জমি মোটামুটি উর্বর থাকে এবং কিছু জমি অনুর্বর থাকে। তো জমির মধ্যে এই উর্বরতা শক্তির পার্থক্যের কারণেই ফসলের উৎপন্ন ফসলের মধ্যে তারতম্য ঘটে। তো যার কারণে জমির খাজনার মধ্যে তারতম্য ঘটে বা পার্থক্য পরিলক্ষিত হয়। এরপর হচ্ছে অবস্থানগত পার্থক্য। অবস্থানগত পার্থক্যকে আমরা এভাবে বলতে পারি যে অবস্থানগত কারণে কিছু কিছু জমি খুব শহরে বা অর্থনৈতিক ভালো অবস্থানগত জায়গার মধ্যে অবস্থিত হয়, আবার কিছু কিছু জায়গা থাকে যেগুলো খুবই প্রত্যন্ত অঞ্চলে থাকে। তো স্বাভাবিকভাবেই শহরাঞ্চলে যে সমস্ত জমিগুলো থাকে তাদের খাজনা বেশি হবে, এবং যেগুলো প্রত্যন্ত অঞ্চলে বা গ্রাম অঞ্চলে জমি থাকে তাদের ওই সমস্ত জমির খাজনা কম হয়ে থাকে। তারপর হচ্ছে উপাদানের সীমিত যোগান, যে জমির উপাদানের যদি যোগান সীমিত হয় যার কারণে এর ফলেও আমাদের খাজনা প্রদান করতে হয়। পঞ্চম হচ্ছে স্থানান্তর ব্যয়। স্থানান্তর ব্যয়কে আমরা অপরভাবে সুযোগ ব্যয় হিসেবে ব্যাখ্যা করতে পারি। তো আমরা জানি সুযোগ ব্যয় ধারণা অনুযায়ী একই জমিতে একই সাথে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করা সম্ভব নয়। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একসাথে কোনো একটা দ্রব্য উৎপাদন করতে গেলে অবশ্যই অপর দ্রব্যের উৎপাদনকে ছেড়ে দিতে হয়, সেটাকে আমরা অর্থনীতিতে সুযোগ ব্যয় বলে থাকি। সেই সুযোগ ব্যয়ের ধারণার জন্য জমির খাজনা প্রদান করতে হয়। ষষ্ঠ হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন ব্যয়। জমিতে যদি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন ব্যয় থাকে সেক্ষেত্রে জমির খাজনা প্রদান করতে হয়। তো এখন আমরা অস্থিতিস্থাপক যোগান এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন ব্যয় এর কারণে যে জমিতে কিভাবে খাজনা প্রদান করতে হয় সেটা আমরা দুটো আলাদা আলাদা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। প্রথম চিত্রের মাধ্যমে আমরা যে জিনিসটা ব্যাখ্যা করব সেটা হচ্ছে জমির অস্থিতিস্থাপক যোগান হওয়ার কারণে কেন আমরা খাজনা প্রদান করে থাকি সেটা আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি সেই চিত্রের মধ্যে ভূমি অক্ষে জমির পরিমাণ নির্দেশ করা হচ্ছে এবং লম্ব অক্ষে দেখানো হচ্ছে খাজনা। তো আমরা জানি অস্থিতিস্থাপক যোগান বলতে বোঝায় যে যোগানের পরিমাণটা স্থির, অর্থাৎ যে যোগানের পরিমাণটা আমরা চাইলেই বৃদ্ধি করতে পারি না, সেই পরিমাণ যোগানটাকে বলা হয় অস্থিতিস্থাপক যোগান, আর সেটা জমির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য। যেহেতু জমির যোগান অস্থিতিস্থাপক সেক্ষেত্রে জমির যোগান রেখা এসএস রেখাটা হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল, অর্থাৎ আমরা খাজনার পরিমাণ যতই বাড়ুক বা কমুক আমরা চাইলে জমির যোগান পূর্বের তুলনায় বাড়াতে পারবো না বা কমাতে পারবো না। এজন্য জমির যোগান রেখাটা এসএস যোগান রেখা ভূমি অক্ষের সমান্তরাল। এখন যদি আমরা জমির চাহিদাকে বিবেচনা করি, সে যে চাহিদা রেখা হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী, D0, D1, D2, D3 চারটা চাহিদা রেখাকে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা যদি প্রথম চাহিদার কথা বিবেচনা করি যেক্ষেত্রে চাহিদার পরিমাণ হচ্ছে D0, অর্থাৎ জমির চাহিদার পরিমাণ হচ্ছে OL0 এবং জমির যোগানের পরিমাণ হচ্ছে OS। এক্ষেত্রে জমির যোগানের তুলনায় জমির চাহিদার পরিমাণ কম, সুতরাং এক্ষেত্রে খাজনার কোনো প্রশ্ন আসবে না, এক্ষেত্রে কোনো ধরনের খাজনা হবে না। পরবর্তীতে জমির চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে যদি OD0 থেকে OD1 হয়, তখন জমির চাহিদা এবং জমির যোগানের পরিমাণ দুটোই সমান, সেক্ষেত্রে খাজনার পরিমাণ হবে 0। পরবর্তীতে যদি জমির চাহিদা D1 থেকে বৃদ্ধি পেয়ে D2 হয়, তখন যোগানের তুলনায় জমির চাহিদার পরিমাণ বেড়ে যাবে। তো বেড়ে যাওয়ার কারণে পূর্বের যে খাজনা ছিল, চাহিদা বৃদ্ধির কারণে খাজনার পরিমাণও বেড়ে যাবে, তখন খাজনার পরিমাণ হবে OR1। তদ্রূপ জমির চাহিদা যদি আরও বৃদ্ধি পেয়ে D3 হয়, পূর্বের তুলনায় জমির চাহিদা বেড়ে গিয়েছে কিন্তু জমির যোগান সীমাবদ্ধ, সেক্ষেত্রে জমির মালিক কি করবে, যেহেতু জমির মালিক বিবেচনা করবে যে আমার যে পরিমাণ জমি আছে সেটার চাহিদা পূর্বের তুলনায় বেড়ে গিয়েছে, সুতরাং আমি চাইলেই এখন
জমি বাবদ খাজনা আগের চেয়ে বেশি আদায় করতে পারি। সেজন্য পূর্বের তুলনায় জমির খাজনা পরিমাণ বেড়ে গিয়ে হবে OR2। এভাবে অস্থিতিস্থাপক যোগানের কারণে যখন জমির চাহিদার পরিমাণ বাড়তে থাকে, সাথে সাথে জমির খাজনার পরিমাণও বৃদ্ধি পেতে থাকে। এবার আমরা দেখব ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন ব্যয়ের সাথে খাজনার সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা উৎপাদন অধ্যায়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সম্পর্কে জেনেছ। সেখানে এই কনসেপ্টটা ছিল যে যখন উৎপাদনের কোনো একটা উপকরণের নিয়োগ ক্রমান্বয়ে বাড়ানো হয়, তখন উপকরণের নিয়োগ যেই পরিমাণ বৃদ্ধি করা হয়, মোট উৎপাদনটা প্রথম অবস্থায় বৃদ্ধি পেতে থাকে। পরবর্তী অবস্থায় উপকরণ নিয়োগ বাড়ানোর সাথে সাথে উপকরণ যেই হারে বৃদ্ধি করা হয়, উৎপাদনটা তার চেয়ে কম অনুপাতে বৃদ্ধি পায়। এটাকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। যদি এই বিধি কার্যকর না হয়, অর্থাৎ যদি উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকারিতা হারায়, তক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ জমিতে উৎপাদন করে সমস্ত পৃথিবীর মানুষের খাদ্যের চাহিদা বা উৎপাদনের চাহিদা মেটাতে পারতাম, কিন্তু সেটা সম্পূর্ণ অবাস্তব একটি ধারণা। অর্থাৎ সেটা যেহেতু অবাস্তব, আমাদের ক্ষেত্রে বাস্তব যে ধারণা সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বা ব্যয়। এই ব্যয় কার্যকর হওয়ার কারণে আমাদেরকে জমির খাজনা প্রদান করতে হয়। এখন আমরা খাজনার দুটো কনসেপ্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে মোট খাজনা আর একটা হচ্ছে নিট খাজনা। মোট খাজনা হচ্ছে জমি ব্যবহারকারী কর্তৃক জমির মালিককে চুক্তি অনুসারে প্রদত্ত মোট অর্থকে মোট খাজনা বলা হয়। অর্থাৎ যখন কোনো একটা জমি ব্যবহার করবে, তো সে জমির যে মালিক, সে জমির মালিক তার চুক্তিতে যে পরিমাণ শর্তগুলো লিপিবদ্ধ থাকবে, সে শর্ত অনুযায়ী জমির মালিককে জমির ব্যবহারকারী যে সমুদ্র টাকা প্রদান করবে, সেই অর্থটাকে বলা হবে মোট খাজনা। সেই চুক্তির মধ্যে অনেকগুলো অংশ থাকতে পারে, সেক্ষেত্রে শুধুমাত্র জমি বাবদ প্রদত্ত অর্থ থাকতে পারে। চুক্তিতে যদি বলা হয় যে মালিকের যে মূলধন আছে, সেই মূলধনের নিয়োগের জন্য যে সুদ আছে, সেই সুদটাও যদি জমি ব্যবহারকারীকে প্রদান করতে হয়। তারপরে যে মজুরি আছে, মজুরির অংশ, জমিতে যে সরকারি ট্যাক্স আছে, সেই ট্যাক্স এবং যেই জমির মালিক যেই ঝুঁকি গ্রহণ করছেন, সেই ঝুঁকি গ্রহণের মুনাফা, এর সমুদয় অংশ যদি চুক্তি অনুযায়ী জমি ব্যবহারকারীকে প্রদান করতে হয়, তখন সেটাকে বলা হবে মোট খাজনা। এরপর হচ্ছে নিট খাজনা। নিট খাজনা হলো অস্থিতিস্থাপক উপাদান ব্যবহার বাবদ প্রদত্ত অর্থ। এটাকে আমরা আরো সহজভাবে বলতে পারি, শুধুমাত্র জমি ব্যবহার বাবদ জমির মালিককে যে অর্থটা প্রদান করা হবে, সেটাকে বলা হবে নিট খাজনা। অর্থাৎ আমরা মোট খাজনা থেকে মূলধন নিয়োগ বাবদ সুদ, প্রাপ্তিযোগ্য মজুরি, সরকারি কর, ঝুঁকি গ্রহণের মুনাফা, এই অংশটাকে যদি আমরা বাদ দিই, বিয়োগ করি, তখন যে অংশটা থাকবে সেটা হবে শুধুমাত্র জমি ব্যবহার বাবদ যে খরচ, সেটাকেই বলা হবে নিট খাজনা। একটা উদাহরণের মাধ্যমে আমরা মোট খাজনা এবং নিট খাজনার পার্থক্যটাকে খুব সহজে উপস্থাপন করতে পারব। তো আমরা উদাহরণটা দেখি। মনে করি খাজনা হিসেবে প্রাপ্ত মোট অর্থের পরিমাণ হচ্ছে 1000 টাকা। অর্থাৎ একজন জমির ব্যবহারকারী জমির মালিককে মোট 1000 টাকা অর্থ প্রদান করেন। এক্ষেত্রে জমি ব্যবহার করার জন্য প্রদেয় অর্থ হচ্ছে 200 টাকা। মূলধন বিনিয়োগের সুদ বাবদ প্রদান করা হয় 150 টাকা। প্রাপ্তিযোগ্য মজুরি বাবদ প্রদান করা হয় 150 টাকা। মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর হচ্ছে যদি 200 টাকা এবং ঝুঁকি গ্রহণের মুনাফা বাবদ যদি 300 টাকা প্রদান করা হয়, তাহলে এদের সমস্তগুলোর যোগফল হবে 200, 150, 150, 200 এবং 300 টাকা। এগুলোকে যদি আমি যোগ করি, তাহলে আমি সমুদয় অর্থ পাবো, যেটা হবে আমার মোট খাজনা, সেটা হবে 1000 টাকা। এখন এই মোট খাজনা থেকে আমি মূলধন বিনিয়োগ বাবদ সুদ, প্রাপ্তিযোগ্য মজুরি, সরকারকে প্রদত্ত কর এবং ঝুঁকি গ্রহণের মুনাফা, এগুলোকে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে যে অংশটা থাকবে 200 টাকা, সেটা হবে আমার নিট খাজনা। এই নিট খাজনাটাকে আমরা আগেই বলেছি যে ওটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, শুধুমাত্র জমির ব্যবহার বাবদ যে অর্থ প্রদান করা হয়, সেটাই হচ্ছে নিট খাজনা।
আশা করছি তোমরা এই উদাহরণের মাধ্যমে মোট খাজনা এবং নেট খাজনার মধ্যে যে পার্থক্য সেটা ক্লিয়ার হতে পেরেছ। এবার আমরা খাজনা নির্ধারণের তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। খাজনা নির্ধারণের তত্ত্ব সম্পর্কে দুটো মতবাদ রয়েছে। একটা হচ্ছে খাজনার রিকার্ডোর তত্ত্ব, যাকে আমরা খাজনা নির্ধারণের ক্লাসিক্যাল তত্ত্ব বলতে পারি, আর একটা হচ্ছে খাজনা নির্ধারণের আধুনিক তত্ত্ব। আমরা পূর্বেই বলেছি যে খাজনা সম্পর্কে অর্থনীতিবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। সেই মতবিরোধকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে ক্লাসিক্যাল বিভেদ আর একটা হচ্ছে আধুনিক বিভেদ। সেই ক্লাসিক্যাল অংশটাকে বলা হয় খাজনার রিকার্ডোর ভাষ্য বা রিকার্ডোর তত্ত্ব, এবং খাজনার যে আধুনিক মতবাদ আছে সেটাকে বলা হয় খাজনার আধুনিক তত্ত্ব। তো আমরা এই অংশে শুধুমাত্র খাজনার রিকার্ডোর খাজনা তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। আমাদের খাজনা সম্পর্কে যে পার্ট 2 যে আলোচনা হবে সেখানে আমরা খাজনার আধুনিক তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আমরা রিকার্ডোর খাজনা তত্ত্ব সম্পর্কে আজকে শিখি। রিকার্ডোর খাজনা তত্ত্ব। অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো খাজনা সম্পর্কে যে মতবাদ তত্ত্ব প্রদান করেন সেটা হচ্ছে ব্রিটিশ অর্থনীতিবিদ থমাস রবার্ট ম্যালথাস যে জনসংখ্যা তত্ত্ব দিয়েছিলেন। সেই জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে ডেভিড রিকার্ডো আলোচনা করতে গিয়ে যেই তত্ত্বটা ব্যাখ্যা করেন সেটাই পরবর্তীতে খাজনা তত্ত্ব হিসেবে পরিচিতি লাভ করে। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অর্থনীতি দ্বিতীয় পত্রে যে চতুর্থ অধ্যায় আছে জনসংখ্যার যে অধ্যায়টা আছে সেখানে তোমরা বিস্তারিত টমাস রবার্ট ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে বিস্তারিত তোমরা শিখেছো। সেই টমাস রবার্ট ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব থেকেই ডেভিড রিকার্ডো অর্থনীতিতে খাজনা তত্ত্বটা ব্যাখ্যা করেন। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো খাজনা তত্ত্বটি 1817 সালে ব্যাখ্যা করেন। 1817 সালে তিনি তার একটি গ্রন্থ প্রকাশ করেন। সেই গ্রন্থটার নাম হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন, যেটা পরবর্তীতে রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট বা রিকার্ডোর খাজনা তত্ত্ব হিসেবে অর্থনীতিতে পাঠ্যভুক্ত হয়। রিকার্ডো তার খাজনা তত্ত্বের মধ্যে বলেন, খাজনা হলো জমির উৎপাদনের সেই অংশ যা জমির আদি ও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য জমির মালিককে প্রদান করা হয়। তো রিকার্ডোর খাজনা তত্ত্ব রিকার্ডো সাহেব কতগুলো অনুমিতি শর্তের উপর ভিত্তি করেই ব্যাখ্যা করেন। আমরা জানি অর্থনীতিতেই যে তত্ত্বগুলো আলোচনা করা হয় সেগুলো প্রত্যেকটাই যে বাস্তবমুখী এরকম না, সেখানে কিছু দুর্বলতা থাকে। তো সেই দুর্বলতাগুলোকে অর্থনীতিবিদগণ কিছু শর্ত সাপেক্ষে ব্যাখ্যা করে থাকেন, যেগুলোকে অর্থনীতিতে অনুমিত শর্ত হিসেবে বিবেচনা করা হয়। তো ডেভিড রিকার্ডো সাহেবও তার ব্যতিক্রম নয়। তিনি তার খাজনা তত্ত্বটি কিছু অনুমিত শর্তের সাপেক্ষে ব্যাখ্যা করেন। তার প্রথম শর্তটি হচ্ছে, উনি বলেছেন যে সমগ্র জমির যোগান সীমাবদ্ধ, অর্থাৎ আমাদের অর্থনীতিতে জমির যে যোগান আছে সেটা প্রকৃতিগতভাবে সীমাবদ্ধ, অর্থাৎ আমরা চাইলেই এর যোগানকে বাড়াতে পারবো না। এরপরে উনি দ্বিতীয় যে অনুমিত শর্তটা বলেছেন সেটা হচ্ছে জমি প্রকৃত প্রদত্ত বলে এর কোনো যোগান দাম নেই। তৃতীয় শর্তটা হচ্ছে জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। চতুর্থ শর্ত হচ্ছে জমির উৎপাদন ক্ষমতা বা উর্বরতা শক্তির পার্থক্য রয়েছে। তো আমরা জানি জমি প্রকৃত প্রদত্ত বলে এক এক জায়গার জমির উৎপাদন শক্তির পার্থক্য বিদ্যমান। তদ্রূপ এক এক এলাকার জমি এক এক ফসল উৎপাদন করার জন্য বিশেষায়িত হয়। যেমন আমাদের দেশে মুন্সিগঞ্জ এলাকায় উর্বরা শক্তি হচ্ছে শুধুমাত্র সেখানে আলু উৎপাদন খুব বেশি পরিমাণ হয়, তদ্রূপ দিনাজপুর এলাকায় ধান উৎপাদন বেশি হয়। এটা মূলত হয়ে থাকে জমির যে উর্বরা শক্তি আছে তার পার্থক্যের কারণে। পঞ্চম অনুমিত শর্ত হচ্ছে জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা রয়েছে। এই সকল অনুমিত শর্তের উপর ভিত্তি করে রিকার্ডো তার জমির খাজনা তত্ত্ব ব্যাখ্যা করেছেন। তো এই তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে যে রিকার্ডো সাহেব বলেছেন যে জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা রয়েছে। তো রিকার্ডো সাহেব এই জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা বলতে আর কিছুই না, সেটা উনি বুঝেছেন যে জমির উর্বরতা শক্তি। অর্থাৎ ডেভিড রিকার্ডো সাহেব তার খাজনা তত্ত্বের মধ্যে জমির মৌলিক ও অবিনশ্বর যে ক্ষমতা সেটা বলতে জমির উর্বরতা শক্তি বা উৎপাদন ক্ষমতাটাকে বুঝিয়েছেন। অর্থাৎ জমির উর্বরতা শক্তির পার্থক্যের দরুন জমি বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেটাকে রিকার্ডো সাহেব উৎপাদকের উদ্বৃত্ত বা পার্থক্যজনিত
পার্থক্য বলে অভিহিত করেছেন। তো এই জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা বা উর্বরতা শক্তির পার্থক্যের দরুন জমিতে যে পার্থক্য বিদ্যমান থাকে, এই জন্য আমরা জমিকে উর্বর জমি, কম উর্বর জমি অথবা অনুর্বর জমি এই তিনটে শ্রেণীতে ভাগ করতে পারি। তো এখন আমরা ডেভিড রিকার্ডোর যে খাজনা তত্ত্ব আছে, সেই খাজনা তত্ত্বটাকে একটা উদাহরণের মাধ্যমে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো দেখি আমরা সেই উদাহরণটা। তো ডেভিড রিকার্ডো যে তত্ত্বটা দিয়েছেন যে জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা বা উর্বরতা শক্তির পার্থক্যের কারণে জমির উৎপাদনের মধ্যে পার্থক্য বিদ্যমান থাকে, অর্থাৎ উর্বর জমিতে বেশি ফসল উৎপন্ন হয়, কম উর্বর জমিতে তুলনামূলক কম উৎপাদন হয়, এবং যেগুলো অনুর্বর জমি সেক্ষেত্রে তুলনামূলক একেবারেই কম ফসল উৎপন্ন হয়। এই যে ফসল উর্বরতা শক্তির পার্থক্যের কারণে ফসলের উৎপাদনের মধ্যে তারতম্য বা পার্থক্য পরিলক্ষিত হয়, ডেভিড রিকার্ডো এই উর্বরতা শক্তির পার্থক্যের ভিত্তিতে যে খাজনার উদ্ভব হয় বা খাজনার উৎপত্তি হয় সেটা ব্যাখ্যা করেছেন। একটা সহজ উদাহরণের মাধ্যমে আমরা সেই কিভাবে উর্বরতা শক্তির পার্থক্যের দরুন খাজনার উৎপত্তি হয় সেটা আলোচনা করব বা ব্যাখ্যা করব। তো আমরা একটা সিম্পল উদাহরণের মাধ্যমে সেটা ব্যাখ্যা করব। প্রথমেই আমরা একই আয়তনের বা সম আয়তনের তিনটা জমি বিবেচনা করব। সেটা হবে প্রথম শ্রেণীর জমি, দ্বিতীয় শ্রেণীর জমি, তৃতীয় শ্রেণীর জমি, এবং প্রত্যেকটার আয়তন একই হবে। সে আয়তন হবে, প্রত্যেকটা জমির আয়তন হবে একই আয়তনের বা 1 একর। যদি আমি বিবেচনা করি তাহলে উর্বরতা শক্তি যেটা সবচেয়ে বেশি উর্বর সেটাকে হবে প্রথম শ্রেণীর জমি, যেটা তুলনামূলক কম উর্বর সেটাকে আমরা বিবেচনা করব দ্বিতীয় শ্রেণীর জমি, এবং যেটা তুলনামূলক একেবারেই কম উর্বর বা অনুর্বর জমি সেটাকে আমরা তৃতীয় শ্রেণীর জমি হিসেবে বিবেচনা করব। যেহেতু প্রত্যেকটা জমির আয়তন সমান, সেহেতু এটাকে প্রত্যেকটা জমির আয়তন হবে 1 একর। ঠিক আছে। তো যেহেতু উর্বরতা শক্তির পার্থক্য যে সুতরাং প্রথম শ্রেণী থেকে উৎপন্ন ফসল যদি হয় 30 একক, অর্থাৎ বেশি, যেই জমির উর্বরতা শক্তি বেশি সেই জমি হতে যদি আমি সবচেয়ে বেশি ফসল উৎপাদন পাই, ধরে সেটা আমি 30 একক ফসল পাই, যেটা তুলনামূলক কম উর্বর জমি সেখান থেকে আমি 25 একক ফসল উৎপাদন করতে পারি, যেটা অনুর্বর জমি সেখানে যদি 20 একক ফসল উৎপাদন হয়, এবং প্রতি একক উৎপন্ন ফসলের দাম যদি 20 টাকা বিবেচনা করি, সেক্ষেত্রে উর্বর জমির উৎপন্ন ফসলের দাম হবে 600 টাকা বাজার মূল্য। দ্বিতীয় শ্রেণীর জমি অর্থাৎ 25 গুণ 20, দ্বিতীয় শ্রেণীর জমির উৎপন্ন ফসলের বাজার মূল্য হবে 500 টাকা, যেটা অনুর্বর জমি সেটার বাজার মূল্য অনুযায়ী তার দাম হবে 400 টাকা। এখন যেহেতু প্রত্যেকটা জমির আয়তন সমান 1 একর এবং আমি একই সময়ে উৎপাদন বিবেচনা করি, সেক্ষেত্রে জমিতে যদি একই ধরনের প্রযুক্তি, একই ধরনের সার, একই ধরনের কীটনাশক, একই ধরনের শ্রমিক বিবেচনা করি, তাহলে প্রত্যেকটা জমির উৎপাদন খরচ সমান হবে। যদি ধরি ওই সময়কার প্রত্যেকটা জমির উৎপাদন খরচ হচ্ছে 400 টাকা, অর্থাৎ উর্বর জমি তুলনামূলক কম উর্বর জমি এবং অনুর্বর জমি প্রত্যেকটা জমির উৎপাদন খরচ যদি 400 টাকা হয়, সেক্ষেত্রে প্রথম একর জমি থেকে, অর্থাৎ উর্বর জমি থেকে আমি কিছু উদ্বৃত্ত উৎপাদন করতে পারবো। অর্থাৎ প্রথম একর জমি হতে আমি উৎপন্ন ফসল বিক্রি করে যদি 600 টাকা আয় করতে পারি, সেক্ষেত্রে আমার ওই 1 একক জমির প্রথম একক জমির উৎপাদন খরচ যদি 400 টাকা হয়, সেক্ষেত্রে আমি 200 টাকা অতিরিক্ত উৎপাদন করতে পারছি। ডেভিড রিকার্ডো সাহেব অর্থনীতিতে এই উদ্বৃত্তটাকে বলেছেন জমির খাজনা। একইভাবে দ্বিতীয় একক জমিতে যদি উৎপন্ন ফসলের মূল্য হয় 500 টাকা আর ওই ফসল উৎপাদন করতে যদি খরচ হয় 400 টাকা, তাহলে দ্বিতীয় একক জমির উদ্বৃত্ত বা জমির খাজনা হবে 100 টাকা। তদ্রূপ তৃতীয় একক জমির মোট উৎপাদন থেকে আয় এবং মোট উৎপাদন ব্যয় সমান, সেক্ষেত্রে তৃতীয় একক জমির উৎপাদন থেকে কোনো খাজনা পাবো না। সেক্ষেত্রে আমার প্রথম শ্রেণীর জমির খাজনা হবে 600 - 400 200 টাকা। দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা হবে 100 টাকা। তৃতীয় শ্রেণীতে যেহেতু উৎপাদন ব্যয় এবং বিক্রয়লব্ধ অর্থ বা আয় সমান, সেক্ষেত্রে তৃতীয় শ্রেণীর জমিতে কোনো খাজনা দিতে হবে না। ডেভিড রিকার্ডো
এই যে জমি বা তৃতীয় শ্রেণীর জমি সেটাকে বলেছেন প্রান্তিক জমি। অর্থাৎ আমরা আরো স্পষ্টভাবে বলতে পারি, যেই জমিতে মোট আয় এবং মোট উৎপাদন ব্যয় সমান সেটাকে বলা হয় প্রান্তিক জমি বা খাজনাবিহীন জমি। রিকার্ডো তার যে রেখাচিত্রের টেবিলের বা ছকের মাধ্যমে যে খাজনাটাকে ব্যাখ্যা করেছেন, খাজনা তত্ত্বটাকে ব্যাখ্যা করেছেন, তদ্রূপ আমরা রিকার্ডোর খাজনা তত্ত্বটাকে একটা রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি। আমরা যে রেখাচিত্রটা দেখতে পাচ্ছি সেই রেখাচিত্রের মধ্যে ভূমি অক্ষে জমি বিবেচনা করা হয়েছে এবং লম্ব অক্ষে ওই জমি থেকে প্রাপ্ত আয় এবং ব্যয়কে দেখানো হয়েছে। তো আমরা যদি তিনটা জমি বিবেচনা করি, সম আয়তনের জমি, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর জমি, দ্বিতীয় শ্রেণীর জমি, তৃতীয় শ্রেণীর জমি, এবং প্রত্যেকটা জমির উৎপাদন খরচ যদি সমান বিবেচনা করি, যেটা হচ্ছে 400 টাকা, তাহলে প্রথম শ্রেণীর জমিতে যদি 600 একক বা উর্বর জমিতে যদি 600 একক জমির ফসল উৎপাদন হয় এবং সেই জমির উৎপাদন খরচ যদি 400 টাকা হয়, সেক্ষেত্রে প্রথম জমির খাজনা হবে এই যে 200 টাকা। তদ্রূপ দ্বিতীয় শ্রেণীর খাজনা হবে 100 টাকা। আর তৃতীয় শ্রেণীতে মোট ব্যয় এবং মোট আয় সমান, সেজন্য তৃতীয় শ্রেণীর কোনো খাজনা হবে না। এটাকে বলা হবে খাজনাবিহীন জমি বা প্রান্তিক জমি। এভাবে রিকার্ডো সাহেব রেখাচিত্রের মাধ্যমেও তার খাজনা তত্ত্বটাকেও ব্যাখ্যা করেছেন। তো আজকে আমরা প্রথম অংশ হিসেবে এতটুকুই আলোচনা করলাম। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে খাজনা অধ্যায়ের যে বাকি আলোচ্য অংশগুলো আছে সেগুলো আলোচনা করব। তো আজকে শিক্ষার্থীবৃন্দ, যেই অংশটুকু তোমাদের সামনে আলোচনা করা হলো, এই অংশের উপরে তোমাদের জন্য আজকে কিছু কুইজ দেওয়া হলো। তো তোমরা এই কুইজের সঠিক উত্তরগুলো কমেন্ট করে আমাকে জানাবা। তো দেখে নাও তোমাদের জন্য যে কুইজগুলো আছে সেই কুইজগুলো কি। প্রথম কুইজটা হচ্ছে, খাজনা উদ্ভবের মূল ভিত্তি কি? অস্থিতিস্থাপক যোগান, ঘ অবস্থানগত পার্থক্য, গ সুযোগ ব্যয়, ঘ উর্বরতা। কুইজ নাম্বার 2, দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন গ্রন্থের প্রবক্তা কে? ক মার্শাল, খ কেইনস, গ ডেভিড রিকার্ডো, ঘ অ্যাডাম স্মিথ। কুইজ নাম্বার 3, প্রান্তিক জমির খাজনা কিরূপ? ক অসীম, খ শূন্য, গ ধনাত্মক, ঘ ঋণাত্মক। কুইজ নাম্বার 4, খাজনা তত্ত্বকে কয় ভাগে ভাগ করা যায়? ক 2, খ 3, গ 4, ঘ 5। কুইজ নাম্বার 5, উৎপাদনের সুযোগ ব্যয়ের অতিরিক্ত আয়কে খাজনা বলে। উক্তিটি কার? ক মার্শাল, খ রবিন্স, গ ডি সালভেটর, ঘ জর্জ স্টিগলার। তো তোমরা এই কুইজের সঠিক উত্তরগুলা কমেন্টস করে অবশ্যই জানাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পর্যন্ত আমাদের এই ছিল আলোচ্য বিষয়। তো আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ পরবর্তী পার্ট 2 আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।